Hi there, Assalamualaikum. This is Sulaiman Ahmed, and you are watching our YouTube channel, Moto University. So আজকে শুক্রবার সকাল সকালই আমরা একটা রাইডে বের হয়ে গেলাম। হঠাৎ মন চাইলো একটু মাওয়া থেকে ঘুরে আসি। সকাল সকাল বের হওয়ার ইচ্ছে ছিল, যেহেতু রোজার মাস। সকাল সকালের ঘুম থেকে ওঠা হলো না। শেষমেশ রওনা দিলাম প্রায় 12টার দিকে। এখন আমাদের যে কোনো রাইডে বের হওয়ার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ফিউল লোড করে নেওয়া। সো ভাই ব্রাদার্স, যেহেতু এটি আমার প্রথম মোটো ব্লগ ছিল, তো সেই হিসেবে আমার এখানে কিছু সেটিংসের ইরর ছিল। আমি আমার DJI Action 6 এর যেই সেটিংস অ্যাপ্লাই করেছিলাম, সেই সেটিংসের মধ্যে কিছু ত্রুটি ছিল। আপনারা হয়তো খেয়াল করবেন যে আমার মাইকের সাউন্ডও খুব একটা ক্লিয়ার আসছে না, কারণ আমি আমার মাইকের মধ্যে নয়েজ ক্যান্সেলিং অন করিনি। তো এই ব্যাপারে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অ্যান্ড নেক্সট থেকে যে ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে আমি অবশ্যই প্রপার সেটিং ইউজ করে আমি আমার মোটো ব্লগিং করব। তো আপনারা ঢাকা টু মাওয়া একটি স্মুথ রাইড এনজয় করতে থাকুন। সো ভাই ব্রাদার্স, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যেই সেটিংস অ্যাপ্লাই করেছি। আমি এখানে 4K 30 FPS দিয়েছি, মোড দিয়েছি আমি রকস্টেডি প্লাস। এখানে আমার মোডটি ছিল ন্যাচারাল হোয়াইট। সো ন্যাচারাল হোয়াইট দেওয়াতে আমার ছবিটা অনেকটা ক্রপ এসেছে এবং আপনারা ফুল স্ক্রিন দেখতে পাননি। তো আমি যদি এখানে আলট্রা ওয়াইডভাবে ভিডিওটি করতাম, তাহলে এটি আরও ওয়াইডভাবে ভিডিওটি শো করতো, আপনারা পুরো ভিউটা ভালোভাবে দেখতে পারতেন। সো ভাই ব্রাদার্স, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম আমি যেই সেটিংস অ্যাপ্লাই করে আমার মোটো ব্লগিং করেছি। সো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এনজয় করতে থাকুন ঢাকা টু মাওয়া একটি স্মুথ রাইড। ভিডিওতে কেমন হ্যাঁ, চলতেছে। ভিডিও আসবার বাইরেও আচ্ছা আটশোটা না দিল না ভাই, 5 টাকা পেতেন 1 মিনিটের সেভেন মিনিট। না, এটা দিলে খারাপ হইতো না, ভালোই হইতো। সো ভাই ব্রাদার্স, আপনাদের সাথে আমার সরাসরি দেখা হচ্ছে মাওয়া হাইওয়েতে। সো ভাই ব্রাদার্স, আমরা অলরেডি মাওয়া হাইওয়েতে চলে এসেছি। এই রাস্তাটা আমার কাছে আসলে আমি যতবারই আছি ততবারই আমার কাছে খুবই ভালো লাগে। আই ফিল গুড। আমার মনে পড়ে সর্বপ্রথম যখন মাওয়া রাস্তা উদ্বোধন করেছিল আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তো যেদিনই উদ্বোধন করেছিল, উদ্বোধন করার পরের দিনই আমি এবং আমার আরও 2 ভাই মিলে টোটাল 3টা মোটরসাইকেল মিলে এই রাস্তায় এসেছিলাম। তখনকার বাইক রাইডিং এবং এখনকার বাইক রাইডিং আমার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে রাইডিং স্টাইল। তখন আমি রাইড করতাম সুজুকি জিক্সার এসএফ, যে ওল্ড মডেলের 44 ভার্সনটি ছিল, সেই মোটরসাইকেলটি। আমি আমার লাইফে যতগুলো মোটরসাইকেল রাইড করেছি এর মধ্যে ওয়ান অফ দ্য লাইটেস্ট মোটরসাইকেল ছিল সুজুকি জিক্সার এসএফ। ওই মোটরসাইকেলটি যখন স্পিড 100-এর উপরে উঠতো, তখন আমার কাছে মনে হতো মোটরসাইকেলটির কোনো ওয়েটই নেই। তো আমরা 3টা বাইক এসেছিলাম, আমার মনে আছে। আবার সুজুকি জিক্সার এসএফ, সাথে ছিল অ্যাপাচি আরটিআর 164V। ওই সময় 4V মোটরসাইকেলটি একদম নতুন রিলিজ হয় আমাদের দেশে। সাথে ছিল আরেকটি বাংলাদেশের ওয়ান অফ দ্য রেপুটেড মোটরসাইকেল ইয়ামাহা এফজেড ভার্সন 3। তো প্রথম থেকেই যখন এত সুন্দর রাস্তার মধ্যে নামলাম জীবনের প্রথমবার, তো যখনই রাইড স্টার্ট করলাম তখনই মনের মধ্যে এরকম একটা ফিল আসছিল যে মানে লাইফের ফার্স্ট এত সুন্দর একটা হাইওয়ের মধ্যে রাইড করছি। অটোমেটিক যেন কীভাবে মোটরসাইকেলের স্পিড বেড়ে গেল। অ্যান্ড সাথে যেহেতু 4V ছিল, and you guys know about 4V, what 4V can do. 4V যে রাইডার ভাই ছিল আমার, সেই ভাই তো একদম লিন হয়ে চালানো স্টার্ট করলো। তো তাকে দেখে আমিও লিন হয়ে চালানো স্টার্ট করলাম। তো মোটামুটি আমাদের 2 মোটরসাইকেলের মধ্যে ভালো একটা কম্পিটিশন হচ্ছিল। একবার সে আগে যায়, একবার আমি আগে যাই। বাট কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারলাম যে
পিছনে যে এফজেডএস ভার্সন 3 ওয়ালা ভাই ছিল, সেই ভাইকে আর হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে আমরা টোল প্লাজার সামনে চলে এসেছি, ধলেশ্বরী টোল প্লাজা। একটা সময় এখানে বড় সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। এখন সেটি পরিবর্তন হয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে। তো আসলে টাইম চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়। এই রাস্তার মধ্যেই যখন পোস্তগোলা ব্রিজের টোলটা নেওয়া হতো, তখন আমার কাছে এটা খুবই বিরক্তিকর মনে হতো। তো সেই হিসেবে এখন পোস্তগোলা টোল বন্ধ হয়ে যাওয়াতে আমাদের জন্য আসলে খুবই ভালো হয়েছে। আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম যে আসলে এই পোস্তগোলার যেই টোল প্লাজাটি ছিল, সেখানে যে টোল নেওয়ার সিস্টেম ছিল, আমার মনে হয় না যে সেই টাকা কোনো সরকারি খাতে যেত। সেখানে সবসময় দেখলাম কিছু চাঁদাবাজ টাইপের চেহারার লোকজন থাকতো। এবং দেখতে দেখতে আমরা মাওয়া হাইওয়ের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চলে যাব বাম দিকে। রয়েছে পদ্মা সেতু উত্তর থানা। এই জায়গাটিতে আমি যতবারই আসি ততবারই আমার এখানে কর্নারিং করতে মন চায়, এবং এই জায়গার কর্নারিংটা সবসময় খুবই জোস হয়, জোস জোস কর্নারিং। শুধুমাত্র মাওয়া হাইওয়ে নয়, মাওয়া হাইওয়ের আশেপাশে যত এলাকা আছে সকল এলাকার রাস্তারই আসলে খুব ভালো মানের ডেভেলপ হয়েছে। এখানে আপনারা যতবারই আসবেন ততবারই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ উন্নতি হয়েছে এখানে রাস্তাঘাটের। আম গাছের মধ্যে খুব সুন্দর মুকুল ধরেছে। এই আমের মুকুল আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, এবং এর পাশ দিয়ে যখন যাই এই আমের মুকুলের ঘ্রাণ আমাকে সবসময় মুগ্ধ করে। যেহেতু আজকে রোজা রেখেছি, আমার গলা অটোমেটিক ভাবেই শুকিয়ে রয়েছে, অ্যান্ড আমার ভয়েসও একটু শুকনা শুকনাই লাগছে। একটু আগে ডান পাশে যে রাস্তাটি ছিল সেটি ছিল আগে একটা সময় মাওয়া ঘাট। তো এখন পদ্মা সেতু হওয়ার পর থেকে এই মাওয়া ঘাট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। আমি হয়তো ব্যাক করার পথে আপনাদেরকে মাওয়া ঘাটের কিছু অংশ দেখাবো ইনশাল্লাহ। পদ্মা সেতু হওয়াতে জনগণের যেমন উপকার হয়েছে, ঠিক একইভাবে এই ট্রলার, লঞ্চ এবং এই ঘাটের যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যত হোটেল ছিল, সকল ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে ধস নেমে গিয়েছে। তবে আমরা যদি মানুষের উপকারের কথা ভাবি, সেক্ষেত্রে উপকারটাই বেশি হয়েছে। তো যেখানে বেশিরভাগ মানুষই উপকৃত হয়, তো সেখানে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের ভাই ব্রাদার যারা আছে তারা বেশ সতর্ক হয়েছে আগে থেকে। আমরা দেখলাম দুই ভাই আমাদের পাশ কাটিয়ে গেল, তাদের সকলেরই হেলমেট ছিল, এবং অটোরিকশার কথা তো বলে লাভ নাই, তাদের মন চাইলে তারা ঘুরিয়ে দিবে যে কোনো সময়।
তার জন্য আমার রানিং গাড়িটি হঠাৎ করে থামিয়ে ফেলতে হলো। সে চাইলে আমি পাস করার পরেও গাড়িটা ঘোরাতে পারতো। ট্রাকের যে ড্রাইভার ছিল সে খুবই অভিজ্ঞ, সে আমাকে সঠিক সিগন্যাল দিল কখন পাস হতে হবে। আমরা এখন চলে এসেছি হলুদিয়া বাজার, যেখানে ব্লাইন্ড সাইডের মধ্যে ওভারটেক করাটা খুবই রিস্ক। আপনারা সবসময় ওভারটেক করার সময় 100% শিওর যখন হবে যে অপোজিট থেকে কোনো গাড়ি আসছে না, ঠিক তখনই আপনারা ওভারটেক করবেন। এবং ওভারটেক করার সময় অবশ্যই আপনারা আপনাদের নিজেদের অ্যাবিলিটি, নিজেদের ক্যাপাসিটি, তারপরে আপনারা যেই ভেহিকেল রাইড করছেন সেই ভেহিকেলের ক্যাপাসিটি সব কিছু আপনারা যাচাই করে সঠিক সময় বুঝে তারপরে আপনারা ওভারটেকটি করবেন। আমরা গ্রামের ভেতরে রাকা পাকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, দুই পাশে গাছপালা, এবং এই সকল প্লেসে বাইক রাইড করার যে ফিলটা আছে সেটি আসলে আনএক্সপ্লেনেবল। এখন যে বাজারে আমরা চলে আসলাম সেই বাজারের নাম হচ্ছে কনকশাল বাজার। এটি হচ্ছে বিক্রমপুরের লৌহজং থানার অন্তর্ভুক্ত একটি বাজার। এখানে দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ 26 কিলোমিটার। এটা আসলে মুন্সিগঞ্জ টাউনকে বোঝানো হয়েছে। মুন্সিগঞ্জ টাউন এখান থেকে 26 কিলোমিটার দূর। হোন্ডা হর্নেট মোটরসাইকেলটি আসলে বারংবারই আমাকে সারপ্রাইজ করে, কারণ পারফরমেন্সের দিক থেকে এই মোটরসাইকেলটিকে আমি জিক্সারের নিচে এবং এফজেডের উপরের অবস্থানে রাখি সবসময়। বাট মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এর যে মিড রেঞ্জের পারফরমেন্স জিক্সার থেকে মাঝে মধ্যে বেটার ডেলিভারি দেয়। বাট লো রেঞ্জের যে পারফরমেন্স রয়েছে সেই লো রেঞ্জের পারফরমেন্সের দিক থেকে অবশ্যই জিক্সার থেকে পিছিয়ে থাকে, যেহেতু জিক্সারের রেডি অ্যাক্সেলারেশন খুবই বেটার এর থেকে। বাট আমার স্পিড যখন 60-70 এমন স্পিডে থাকে, তখন আমি যদি কোনো ওভারটেক করতে যাই সে ইজিলি 90 থেকে 100 স্পিডিং আপ করে ফেলে। এই মোটরসাইকেলটির এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে। এখন আমরা এগিয়ে যাচ্ছি যে বাজারের দিকে, সেই বাজারের নাম হচ্ছে ঘুরদৌড় বাজার। এটি হচ্ছে পদ্মা নদীর সংলগ্ন একটি বাজার। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, সামনে সেই ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটি হচ্ছে পদ্মা নদী। এখানে একটা সময় একটা রিসোর্ট ছিল, যে রিসোর্টের নাম ছিল পদ্মা রিসোর্ট। খুবই জনপ্রিয় ছিল রিসোর্টটি। পদ্মার মধ্যে একটি চর জায়গা ছিল, সেই চরের মধ্যে রিসোর্টটি ছিল, আপনারা অনেকেই হয়তো জানবেন। বাট এখন কালের বিবর্তনে পদ্মা নদীর ভরসার অভাবের কারণে সেই চর তলিয়ে গিয়েছে এবং সেই রিসোর্টটিও এখন নদীর মধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। আসলে পদ্মা নদীটাই এরকম যে এই নদীর কোনো ভরসা নেই, এবং এই পদ্মার আশেপাশে যেই মানুষজন এখানে বসবাস করে তারা সকলেই এই নদী সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছেন। পদ্মা নদীর কোনো কিছুই বলে কয়ে আসে না। পদ্মা নদী কখন শান্ত হয়ে যায় এবং কখন এটি এক্সট্রিম হয়ে যায় এটি আসলে বলা খুবই মুশকিল। অ্যান্ড দ্যাটস দ্য রিজন পদ্মা সেতু হতে এত লেট হয়েছে। না হয় পদ্মা সেতু আরও আগেই করে ফেলতো।
ভাই ব্রাদার্স, আমরা যে বাজার আমরা দেখতে পাবো সেই বাজারের নাম হচ্ছে মালিরঙ্ক বাজার। অ্যান্ড এখানেই আমি একটি মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে আবার ব্যাক করবো। এই হচ্ছে মালিরঙ্ক বাজার। সো ভাই ব্রাদার্স, আমার ব্লগিং এখনকার মতো এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে ফেরার সময়।